আরে অনিক, তুমি এখানে কি করছো? ম্যাম, আপনি কি আমাকে চিনেন? কি সব বলছো? আর তুমি আমাকে ম্যাম বলছো কেন? দুঃখিত ম্যাম, আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। অনিক, তুমি কি আমায় চিনতে পারছো না? আমি সাইমা, তোমার সাইমা। দুঃখিত ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি আমার জায়গায় হয়তো অন্য কাউকে ভাবছেন। না, আমার কোনো ভুল হচ্ছে না। তুমিই আমার অনিক। তুমি কি আমায় ভুলে গিয়েছো? আমি তো তোমার জীবনের অংশ ছিলাম। ম্যাম, আপনি আসলেই ভুল করছেন। সাইমা নামের কেউ আমার জীবনের অংশ ছিল না, আর আপনার সাথে তো আমার আজকেই প্রথম দেখা হলো। বাহ বাহ, এতটাই পর করে দিয়েছো আমাকে। একটা ভুলের জন্য আমাকে এতটাই দূরে সরিয়ে দিলে। আজ প্রায় 3 বছর পর অনিকের সাথে দেখা হলো। নিজেকে আর ধরে রাখতে পারছি না। আমি কান্না করতে করতে অনিককে জড়িয়ে ধরতে গেলে ও সরে যায়। আরে ম্যাম, কি করছেন এগুলো? আপনার বাবা মানে স্যার দেখলে তো আমায় চাকরি থেকে বের করে দিবে। অনিকের এই অপ্রত্যাশিত আচরণে সাইমা পুরোপুরি ভেঙে পড়ল। তার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল। সে অনিকের দিকে তাকিয়ে বলল, অনিক প্লিজ, এমন করো না। আমি জানি আমার ভুল ছিল। আমি তার জন্য সত্যিই দুঃখিত। একটা সুযোগ দাও, সবটা ঠিক করে নিব। ম্যাম, আমি বুঝতেই পারছি না আপনি কোন বিষয়ে কথা বলছেন। ঠিক তখনই একটি দামি গাড়ি এসে সেখানে দাঁড়ায়। অনিক গিয়ে দরজা খুলে দেয়। ম্যাম উঠুন, আপনার অফিসে যাওয়ার সময় চলে যাচ্ছে। সাইমা কিছু না বলে ভেজা চোখে গাড়িতে উঠে বসে। অনিক দরজা বন্ধ করে সামনের সিটে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট করে অফিসের দিকে রওনা হয়। গাড়িতে এক গভীর নীরবতা বজায় আছে। অনিক গাড়ির ফ্রন্টের গ্লাস দিয়ে সাইমার দিকে তাকায়। অনিক দেখতে পায় সাইমাও তার দিকে তাকিয়ে আছে। তার চোখে পানি। অনিক সঙ্গে সঙ্গেই তার চোখ সরিয়ে নেয়। তখন অনিক একটি দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলে, কেন আবার তোমার সাথে দেখা হলো? আমি তো সবসময় চেয়েছিলাম তোমার সাথে যেন আমার আর জীবনেও দেখা না হয়, কিন্তু ভাগ্যের কি লীলা খেলা, আবার সেই তোমার সাথে দেখা হয়ে গেল। এখন সে আগের মতোই দূরত্ব আছে। ও কোটিপতি আর আমি সামান্য গরিব বডিগার্ড। প্রিয় পাঠকরা, আপনারা তো কিছুই বুঝতে পারছেন না যে কি হচ্ছে। গল্পটি স্কিপ না করে মনোযোগ দিয়ে শুনতে থাকেন। আশা করি অনেক ভালো লাগবে। আমাদের নায়ক অনিক শাহরিয়ার আর নায়িকা সাইমা চৌধুরী। সাইমার বাবা শহরের একজন টপ বিজনেসম্যান, আর সেই কোম্পানি এখন বেশিরভাগ সময় সাইমাকে চালাতে হয় বাবার আদেশের কারণে। সাইমার প্রোটেকশনের জন্য তার বাবা আরিয়ান সাহেব একজন বডিগার্ড নিয়োগ দেয়। আর অনেকের একটি পার্ট টাইম জবের খুব প্রয়োজন ছিল। তার এই বিষয়ে অভিজ্ঞতা আছে, তাই সে আরিয়ান সাহেবের সাথে কথা বলে। তারপর আজকে প্রথম জয়েন করে তারপর থেকে তো জানেনি অনেকের কাজ হচ্ছে সাইমা যখনই বাইরে কোথাও যাবে তখন তাকে প্রোটেকশন দেওয়া আর সাইমার প্রয়োজনে সাহায্য করা। এক কথায় বডিগার্ডের কাজ তো জানেনি সকলেই। অনেকের পরিবারের পরিচয়টা না হয় পরে জানা যাবে। তাহলে চলুন এখন গল্পে ফেরা যাক। গাড়িটি একটি বিশাল অফিসে গেট দিয়ে প্রবেশ করে। এসে একটি বিশাল ভবনের সামনে এসে দাঁড়ায়। তখন অনেক নেমে গেট খুলে দিলে সাইমা নেমে আসে। তারপর সাইমা ভিতরে যাচ্ছিল, কিন্তু অনেক যায় না। সাইমা পেছন ফিরে অনেককে জিজ্ঞেস করে, করে কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? ম্যাম, আমি তো বডিগার্ড, ভিতরে আমার কোনো কাজ নেই, তাই ভিতরে গিয়ে আর কি করব? ভেতরে তোমার কাজ নেই? তুমি আমার বডিগার্ড আর আমাকে একা ভেতরে যেতে বলছো? তোমার কাজ হলো আমাকে রক্ষা করা, আর এখানে সবচেয়ে বেশি প্রয়োজন তোমারই। এটা আমার অফিস, কিন্তু এইখানেও অনেক মানুষ আছে যারা আমার ক্ষতি করতে চাইতে পারে। ম্যাম, বড় স্যার আমাকে বলেছেন অফিসের ভেতরে কোনো বডিগার্ডের প্রয়োজন নেই। আমার বাবা যা বলেছেন সেটা তার দিক থেকে ঠিক, কিন্তু আমার দিক থেকে তুমিই আমার সুরক্ষা। আমি জানি তুমি কেন ভেতরে যেতে চাইছো না। তুমি এখনো আমাদের অতীতের জন্য রাগ করে আছো, কিন্তু প্লিজ অনিক, আমাকে এভাবে কষ্ট দিও না। আমি আপনার বডিগার্ড ম্যাম, আমার কাছে কোনো অনুভূতি বা আবেগ নেই। আমার একমাত্র কাজ হলো আপনার সুরক্ষা নিশ্চিত করা। এর বাইরে অন্য কোনো কথা আমার কাছে অর্থহীন। অনিকের এই কঠিন কথাই সাইমার চোখ আবার জলে ভরে উঠল। সে বুঝতে পারল অনিককে বোঝানো এখন অসম্ভব। তার অভিমান আর কষ্ট যেন পাথরের মতোই শক্ত হয়ে গেছে। সাইমা দীর্ঘশ্বাস ফেলে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে অফিসের দিকে হাঁটা দিল। অনিক গেটের সামনে দাঁড়িয়ে রইল পাথরের মূর্তির মতো। তার চোখ
সাইমার দিকে, কিন্তু তার মন যেন অনেক দূরে। সাইমা অফিসে ঢুকে নিজের কেবিনে গেল, চেয়ারের সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু বসতে পারল না। তার চোখের সামনে কেবলই ভেসে উঠছিল অনিকের কঠিন মুখটা। তার মনে হচ্ছিল অনিককে আর ফিরে পাবে না। তার ভুলের জন্য সে অনিককে হারিয়ে ফেলেছে। অফিসের কর্মচারীরা সাইমার বিষণ্ণ মুখ দেখে অবাক হচ্ছিল। তারা সাইমাকে সবসময় হাসি খুশি দেখে অভ্যস্ত। আজ সাইমাকে এমন বিষণ্ণ দেখে তারা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করছিল, কিন্তু কেউ সাইমাকে কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। একটু পরে সাইমার পিয়ে রিয়া তার কেবিনে ঢুকলো। রিয়া সাইমার দিকে তাকিয়ে বলল, ম্যাম, আপনি কি ঠিক আছেন? আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি ফাইলগুলো নিয়ে এসো, মিটিং শুরু হতে বেশি সময় নেই। সাইমা কোনো মতে নিজেকে সামলে নিয়ে মিটিংয়ে বসলো, কিন্তু তার মন মিটিংয়ে ছিল না। তার মন অনিকের কাছেই পড়েছিল। সে মিটিংয়ের মাঝখানে হঠাৎ করে বলে উঠল, অনিক। সবাই অবাক হয়ে সাইমার দিকে তাকালো। সাইমা বুঝতে পারল সে ভুল করে ফেলেছে। সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। আমি দুঃখিত, আমি একটু অন্যমনস্ক ছিলাম। মিটিং শেষ হওয়ার পর সাইমা তার কেবিনে ফিরে গেল। সে তার মোবাইল ফোনটা হাতে নিয়ে অনিককে ফোন করলো, কিন্তু অনিকের ফোন বন্ধ। সাইমা বুঝতে পারল অনিক তার থেকে দূরে থাকতে চাইছে। সাইমা তার চেয়ারের উপর বসে চোখের জল ফেলতে লাগলো। তার মনে হচ্ছিল সে আর অনিককে ফিরে পাবে না। সে তার নিজের ভুলের জন্য অনুতপ্ত, কিন্তু সে কি করবে? অনিক যে তাকে ভুলে গেছে। ঠিক তখনই অনিকের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অপরিচিত নম্বর। অনিক ফোনটা ধরল। হ্যালো। অনিক, আমি সাইমা বলছি। তুমি কেন আমার ফোন ধরছো না? আমি জানি তুমি আমাকে এড়িয়ে যেতে চাইছো, কিন্তু প্লিজ এমন করো না। ম্যাম, আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত কথা নেই। আপনি যদি কাজের জন্য ফোন করে থাকেন তাহলে বলুন, না হলে ফোনটা রাখুন। অনিক, প্লিজ এমন করো না। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তার জন্য দুঃখিত। একটা সুযোগ দাও, সবটা ঠিক করে নেব। ম্যাম, কিসব বলছেন? কিসের সুযোগ? কোথায় আপনি মালকিন আর আমি আপনার কর্মচারী? এসব কথা আপনার মুখে মানায় না। আপনি আপনার জীবনে আরো অনেক এগিয়ে যান। আমরা গরিবরা তো আর এত কিছু পারবো না। দোয়া রইল আপনার জন্য। অনিকের কথায় স্যামার বুকটা ভেঙে গেল। সে আর কিছু বলতে পারল না। সে ফোনটা কেটে দিল। স্যামার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। সে বুঝতে পারল অনিককে হয়তো সে আর ফিরে পাবে না। অনিকের কথাই সাইমার হৃদয়ের শেষ অংশটুকু ভেঙে গেল। ফোনটা কেটে দেওয়ার পর তার মনে হলো যেন তার চারপাশে সব কিছু থেমে গেছে। তার অফিসের দেওয়ালগুলো যেন তাকে উপহাস করছে, আর তার নিজের কেবিনও সে যেন একা হয়ে পড়েছে। সে মাথা নিচু করে ডেস্কে হাত দিয়ে মুখ চেপে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। কেন এমন হলো? একটা ভুলের জন্য কি ক্ষমা পাওয়ার যোগ্য নই আমি? নাকি অনেক সত্যি আর ভালোবাসে না আমাকে? কিন্তু ওর চোখে তো আমি কষ্ট দেখেছি। ও যখন আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন ওর হৃদয়ে ব্যথা ওর চোখে স্পষ্ট ছিল। আমি ভুল করিনি, ও আমাকে এখনো ভালোবাসে, শুধু অভিমান করে আছে। এই অভিমান ভাঙতেই হবে যে কোনো মূল্যে। সাইমা যেন নতুন করে শক্তি পেল। তার কান্না থেমে গেল। সে মনে জেদ চাপল। সে বুঝতে পারল অনিককে বোঝানো মুখের কথাই হবে না। তাকে অনিকের রাগ ভাঙানোর জন্য কিছু একটা করতে হবে। কিন্তু কি করবে? অনিক যে তাকে সবসময় ম্যাম বলে আরও দূরত্ব বজায় রাখে। রিয়া, আজ আমার কোনো কাজ নেই। তুমি সবাইকে ছুটি দিয়ে দাও। আমি আমার কেবিনে আছি, আমাকে কেউ যেন ডিস্টার্ব না করে। রিয়া কিছুটা অবাক হলো, কিন্তু কোনো প্রশ্ন না করে সাইমার নির্দেশ পালন করলো। সাইমা অফিসে সবাইকে ছুটি দিয়ে একা বসে ভাবতে লাগলো। সে অনেকের দুর্বলতাগুলো জানে, কিন্তু এখন সেগুলো ব্যবহার করা ঠিক হবে? হঠাৎ তার মনে পড়ে গেল অনেকের প্রিয় খাবারটা। অনেক তার হাতে রান্না খুব পছন্দ করত। একবার অনেকের জন্মদিনে সাইমা নিজ হাতে তার প্রিয় খাবারগুলো রান্না করেছিল। হ্যাঁ, আমি এটাই চেষ্টা করব। অনেক সব সময় আমার হাতে রান্না খেতে বায়না করত। ওর থেকে আলাদা হওয়ার পর আজ পর্যন্ত তো কখনো রান্না করিনি, কিন্তু আজ আবার করব। অনেকের রাগকে ভালোবাসায় পরিণত করতে হবে। যদি আমি নিজের হাতে ওর প্রিয় খাবারগুলো রান্না করে ওকে খাওয়াই, তাহলে হয়তো ওর অভিমান কিছুটা কমবে। সাইমা দ্রুত অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠল। অনেক তখনও গেটের বাইরে দাঁড়িয়েছিল। একরাশ উদাসীনতা তার চোখে মুখে। সাইমা তাকে পাশ কাটিয়ে চলে গেল, কিন্তু একবারও ফিরে তাকালো না। অনেক অবাক হয়ে দেখল সাইমা চলে যাচ্ছে, কিন্তু তার পেছনে সে নেই।
আজ কি হলো? ম্যাম তো কিছু বললেন না, গাড়ি নিয়ে একা চলে গেলেন। অনেক দ্রুত ড্রাইভারকে ফোন করে জানতে পারলো সাইমা কোথায় গেছে। সাইমা অফিসের সামনে থেকে একটি বড় শপিং মলের দিকে যাচ্ছে শুনে অনেক অবাক হয়ে গেল। সে আর দেরি না করে একটি রিক্সা নিয়ে সাইমার গাড়িকে অনুসরণ করলো। সাইমা শপিং মলে নেমে সোজা গ্রোসারি সেকশনে চলে গেল। অনেক দূর থেকে তাকে দেখছিল, কিন্তু বুঝতে পারছিল না সাইমা কি করছে। শ্যামা একের পর এক জিনিসপত্র কিনছে, যা দেখে অনেকের মনে পড়ল তাদের পুরনো দিনের কথা। সব জিনিসগুলোই অনেকের প্রিয়। শ্যামা যখন চকলেট সেকশনে গিয়ে অনেকের সবচেয়ে পছন্দের চকলেটটা নিল, তখন অনেকের মুখটা শক্ত হয়ে গেল। তার রাগ আর অভিমান যেন আবার ফিরে এলো। আমাকে ভুলিয়ে রাখার জন্য এসব করছে, আমাকে আবারও কাছে টানতে চাইছে, কিন্তু আমি আর ওর ভালোবাসার ফাঁদে পা দিব না। সাইমা বাজার সেরে যখন গাড়ি নিয়ে ফিরছিল, তখন অনেক তার পিছু নিল। সাইমা গাড়ি নিয়ে সোজা তার নিজের বাসভবনে চলে গেল। গাড়ি থেকে নেমে সে গ্রোসারি ব্যাগগুলো হাতে নিয়ে বাড়ির ভেতরে ঢোকার সময় দেখলো অনেক তার দিকে তাকিয়ে আছে। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? ম্যাম, আমার ডিউটি টাইম শেষ, আমি এখন যেতে পারি? সাইমা কিছু বলতে পারল না। সে শুধু মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। অনেক তাকে অনুসরণ না করে নিজের পথে হাঁটা দিল। সাইমা গ্রোসারি ব্যাগগুলো রান্নাঘরে রেখে সোজা নিজের ঘরে গেল। বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে আয়নার সামনে দাঁড়ালো। পানির ধারা তার মুখ দিয়ে গড়িয়ে পড়ছিল, আর তার মনে ঝড় বইছিল। আমি কি পারবো অনেকের রাগ ভাঙাতে? ও কি আমাকে কোনোদিন ক্ষমা করবে? আমি জানি না, কিন্তু আমি হাল ছাড়বো না। আমি ওকে বোঝাবো আমার ভালোবাসাটা সত্যি। পরের দিন সকালে সাইমা ভোরে ভোরে উঠে কিচেন রুমে চলে গেল। প্রায় 3টা বছর পর সে রান্নাঘরে এসেছে। তার মনে এক অজানা আনন্দ আর উত্তেজনা কাজ করছিল। সে অনেকের প্রিয় খাবারগুলো রান্না করতে শুরু করলো। কিছুক্ষণ পর তার মা বাবা ঘুম থেকে উঠে নিচে নামলেন। তারা সাইমাকে রান্না করতে দেখে অবাক হয়ে গেলেন। কি রে মা, হঠাৎ রান্না করছিস? হ্যাঁ মা, আমার ভালো লাগছে তাই রান্না করছি। অনেক ভালোই হলো, এত বছর পর তোর হাতে সেই সুস্বাদু খাবারগুলো খেতে পারবো। সরি বাবা, এগুলো তোমাদের জন্য না, এগুলো আমি কোনো এক স্পেশাল মানুষের জন্য রান্না করেছি। আমরা কি জানতে পারি কে সেই স্পেশাল মানুষ? সময় হলে জানতে পারবে বাবা। সাইমা রান্না শেষ করে খাবারগুলো একটি টিফিন বক্সে ভরে রাখলো। তারপর সে অফিসের জন্য রেডি হয়ে বের হলো। বাড়ির গেটের বাইরে অনেককে দেখে সাইমা মুখে হাসি ফুটে উঠল। গুড মর্নিং অনেক। আসসালামু আলাইকুম ম্যাম। তারপর তারা গাড়িতে করে অফিসের দিকে রওনা হলো। গাড়ির ভেতর নীরবতা, কিন্তু সাইমার মনে এক নতুন আশা। তাকে অফিসের ভেতর যেতে বলল। অনেক ভেতরে যেতে রাজি হলো, কিন্তু তার মনে এক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। গাড়ি থেকে নেমে সাইমা অনেককে বলল, আজকে ঠিক দুপুর 1:30 আমার কেবিনে এসো। জি ম্যাম, ঠিক আছে। সাইমা ভেতরে চলে গেল। অনেক সেখানেই দাঁড়িয়ে রইল। তার মনে এক মিশ্র অনুভূতি। সে নিজে নিজেই বলল, কেন আমাকে দুপুরে যেতে বলল? কি এমন বিশেষ কারণ থাকতে পারে? আমি জানি ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওকে যেভাবে কষ্ট দিয়েছি, তারপরও কি আমাকে ক্ষমা করতে পারবে? আমার মনে হয় না। তখনই অনেকের ফোন বেজে উঠল। অনেক পকেট থেকে ফোন বের করে দেখে পরিচিত নাম্বার। অনেক ফোন রিসিভ করতেই ওপাশ থেকে শোনা যায়, স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমাদের আমেরিকান হারমিন কোম্পানির সাথে যে ডিলটি ছিল ওটা কমপ্লিট হয়েছে। এখন ওনারা আরও বড় ডিল করতে চাচ্ছে, কিন্তু আপনার অনুপস্থিতিতে ডিলটি করা সম্ভব নয়। ঠিক আছে, 2 দিন পর মানে আগামী 3 তারিখ সকাল 11টায় মিটিং সেট করো। ঠিক আছে স্যার, ধন্যবাদ। অনেক ফোনটি পকেটে ঢুকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 11:30 বেজে গিয়েছে। অনেক তখন অফিস এরিয়া থেকে বেরিয়ে একটি চায়ের দোকানে বসলো, আর সেখানে বাকি সময়টা কাটিয়ে দিল। সাইমার কথা মতো ঠিক 1:30 অনেক সাইমার কেবিনের সামনে এসে দাঁড়ালো। যখনই অনেক ভেতরে প্রবেশ করবে, তখনই ভেতরে আওয়াজ শুনে সে দাঁড়িয়ে পড়ল। ওফ, এখন পর্যন্ত 10-12-এরও বেশি সময় ধরে এই এএস গ্রুপ অফ কোম্পানিতে রিকোয়েস্ট করছি আমাদের একটা কাজ দেওয়ার জন্য, কিন্তু একবারও তাদের থেকে রিপ্লাই আসে না। আমার কোম্পানি কি এতই খারাপ? ম্যাম, এস গ্রুপ অফ কোম্পানি দেশের টপ কোম্পানি। তাদের থেকে কাজ পাওয়ার জন্য আমাদের মতো অনেক কোম্পানি ঘোরাফেরা করে, তাই আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম।
আর এই কোম্পানির মালিকটাও কি অদ্ভুত, এত বড় কোম্পানির মালিক হয়েও আজ পর্যন্ত নিজের পরিচয় প্রকাশ করেনি। এসব কথা শুনে বাইরে থাকা অনেক একটা মুচকি হাসি দিল। তারপর দরজায় নক করে অনেক বলল, ম্যাম, আসতে পারি? হ্যাঁ আসো, কাজের চাপে ভুলেই গিয়েছি কখন দুপুর হয়ে গিয়েছে। আচ্ছা রিয়া, তুমি যাও, পরে ডাকবো তোমাকে। রিয়া সম্মতি জানিয়ে চলে গেল। সাইমা অনিককে বলল, কি হলো অনেক, দাঁড়িয়ে আছো কেন? বসো। না ম্যাম, সমস্যা নেই, আমি দাঁড়িয়ে আছি। আপনি বলুন কি বলবেন। আরে সব সময় এত নানা করো কেন? বসতে বললাম, বসো। সাইমাকে রেগে যেতে দেখে অনেক চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল। সাইমা তখন তার ব্যাগ থেকে টিফিন বক্স বের করে চেয়ার থেকে উঠে অনিকের পাশে চেয়ারে গিয়ে বসলো। তারপর সে টিফিন বক্সের ঢাকনা খুলে অনিককে খাওয়ানোর জন্য হাত বাড়িয়ে দিল। ম্যাম, আপনি কি করছেন? আমি একজন বডিগার্ড আর আপনি আমার মালিক। এসব আপনার করা ঠিক নয়, প্লিজ এসব করবেন না। অনিকের কথাই সাইমার হাত থেমে গেল। তার চোখে আবারও জল ভরে উঠল। সে নিচু স্বরে বলল, অনেক, তুমি কি আজও আমাকে শুধু একজন মালিক হিসেবেই দেখবে? তোমার জন্য আমি কত কিছু করলাম, আর তুমি এখনো আমাকে ম্যাম বলে যাচ্ছ। আমি তোমার ভালোবাসা ফিরিয়ে আনতে চাই। আমি চাই তোমার সেই সাইমা, আমি তোমার সেই সাইমা যাকে তুমি একসময় নিজের জীবনের সবকিছু ভাবতে। অনেক সাইমার মুখের দিকে তাকালো। তার চোখের কোণেও জল জমেছিল। সে দ্রুত নিজের হাত ছাড়িয়ে নিল, কিন্তু এবার তার গলা স্বর কঠিন নয়, বরং কিছুটা নরম। সাইমা, আমি জানি তুমি কি করছো, কিন্তু তুমি কেন বুঝতে পারছো না যে আমাদের দুজনের পৃথিবী আলাদা? তুমি একজন বড় লোক আর আমি একজন সামান্য বডিগার্ড। আমাদের মধ্যে যে পার্থক্য সেটা তুমি কখনোই দূর করতে পারবে না। সাইমা টিফিন বক্সটা অনেকের সামনে রেখে দিল আর বিষণ্ণ হয়ে অন্যদিকে। তুমি খেতে পারো, আর যদি মনে করো আমাকে এড়িয়ে যাওয়ার তোমার জন্য ভালো, তাহলে আমাকে কষ্ট দিও না। আমাকে তোমার হৃদয়ের কথা বলো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। প্লিজ অনিক, বলো যে তুমিও আমাকে ভালোবাসো। অনিক সাইমার মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ল। সে কোনো কথা বলতে পারল না। তার মাথা নিচু হয়ে গেল। সাইমা বুঝতে পারল অনিক এখনও তার অভিমান কাটিয়ে উঠতে পারেনি। সে তখন টিফিন বক্স থেকে একটি রুটি আর মাংসের টুকরো তুলে অনিকের মুখের সামনে ধরল। অনিক, প্লিজ কিছু খাও। আমি জানি তুমি রাগ করে আছো, কিন্তু আমি তোমার রাগ ভাঙানোর জন্য এইটুকু করতেই পারি। অনিক মুখ ফিরে নিল। সাইমা তখন কেঁদে ফেল, কিন্তু মুহূর্তের মাঝেই চোখ মুছে আবার অনিকের পাশে বসে রাগী কণ্ঠে অনিককে বলে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। অনেক, তোমাকে শেষবারের মতো বলছি, যদি তুমি এখনো না খাও তাহলে কালকে থেকে তোমার চাকরি শেষ। চাকরি বাঁচাতে হলে হা করো। সাইমার কথাই অনেক কিছুই বুঝতে পারল না। সে অবাক হয়ে সাইমার দিকে তাকিয়ে রইল। সাইমা তখন জোর করে তার হাত ধরে রুটি আর মাংসের টুকরোটি মুখে পুরে দিল। অনেক বাধ্য ছেলের মতো খেয়ে নিল। খাওয়া শেষ করে সাইমা তার ওড়না দিয়ে অনেকের মুখ মুছে দিল এবং গালে একটি চুমু এঁকে দিল। অনেক চোখ বড় বড় করে ফেল। এখন তুমি যেতে পারো জান পাখি। অনেক তখন কিছু না বলে গম্ভীর মুখে কেবিন থেকে বেরিয়ে গেল। অনেক কেবিন থেকে বেরোনো মাত্র সাইমা হেসে ফেল। বেচারার চেহারাটা দেখার মতো ছিল। এখনো কি বলবে যে সে আমাকে ভালোবাসে না? আমি জানিও আমাকে ভালোবাসে। অন্যদিকে কেবিন থেকে বেরিয়ে অনেক নিজের মনে অজান্তে হেসে ফেল। অনেক মনে মনে বলে, আমাকে চাকরি থেকে বের করে দেবে, আমার জীবন থেকে আমাকেই বাদ দিয়ে দিবে। সেই মেয়েটা কি সত্যি পাগল হয়ে গেছে? কিন্তু এই পাগলামিটা আমার ভালো লাগছে। এভাবেই দিনটা কেটে যায়। দুদিন পর আজ অনেকের ছুটি নিতে হবে সাইমার থেকে, কারণ আগামীকাল তার মিটিং আছে আমেরিকান কোম্পানির সাথে। তাই সকাল 11টার দিকে অনেক অফিসে প্রবেশ করে সাইমার কেবিনের দিকে যায়। অনেক যেই সাইমার কেবিনে প্রবেশ করে সঙ্গে সঙ্গে তার রাগে চোখগুলো লাল হয়ে যায়। অনেক হাত মুঠো করে ফেলে, কারণ একটি ছেলে সাইমার সাথে জোড়াজোড়ি করছে। ছেলেটার দিকে এগিয়ে গিয়ে অনেক তার বুকে ঘুষি মারে। এক ঘুষিতে ছেলেটা মাটিতে পড়ে যায়। কি রে, কে তুই? আর তোর সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? অনেক রেগে গিয়ে আবার মারতে গেলে ছেলেটা সাইমাকে নিয়ে খারাপ কথা বলা শুরু করে। তুই তোর হবু বসের সাথে এমন করছিস? জানিস ও কি? ও তো... নাদিমের মুখে সাইমার নামে বাজে কথা শুনে অনেক নিজেকে আর সামলাতে পারল না। সে ছেলেটাকে মারতে মারতে মুখ থেকে রক্ত বের করে দিল।
সাইমা এসে অনিককে থামতে বলল, কিন্তু অনিক থামলো না। এক পর্যায়ে সাইমা অনিককে একটি থাপ্পড় মেরে দেয়। এই, তুই ওকে মারার কে? ও আমার হবু হাজব্যান্ড। ও আমাকে যা বলার তাই বলবে, তাতে তোর কি? সাইমার কথায় অনিকের হাত থেমে গেল। তার চোখ রাগে লাল হয়ে হতাশায় ভরে উঠল। সে সাইমার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। তার মানে হলো সাইমা তাকে ভালোবাসে না, শুধুমাত্র তাকে একজন বডিগার্ড হিসেবেই দেখছে। অনিক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। সাইমা মনে মনে বলে, আল্লাহ, আমি কি করলাম? কেন ওকে এমন কথা বললাম? কিভাবে পারলাম যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি তার গায়ে হাত তুলতে? সাইমা অনিকে চলে যাও দেখল। তার চোখে জল ভরে উঠল। সে বুঝতে পারল সে অনিককে অনেক কষ্ট দিয়েছে। নাদিম তখন উঠে দাঁড়াল এবং সাইমাকে জড়িয়ে ধরার চেষ্টা করলো। সাইমা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নাদিম, তুমি এখন যেতে পারো। আর কখনো যদি তোমাকে আমার চোখের সামনে দেখি, সেদিন তোমার অবস্থা আর থাকবে না। কি সাইমা? আমি তোমার কোনো কথা শুনতে চাইনি। সাইমা, আমি বলেছি তুমি এখন যেতে পারো। নাদিম আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। সাইমা তখন তার কেবিনের দরজা বন্ধ করে কাঁদতে শুরু করলো। অনিক তখন অফিসের বাইরে এসে তার বাইক নিয়ে দ্রুত বেগে চলে গেল। তার মনে ঝড় বয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল সাইমা তাকে ভালোবাসে না, সে শুধু তাকে একজন বডিগার্ড হিসাবেই দেখছে। আমি জানতাম সাইমা আমাকে ভালোবাসে না, সে শুধু তার প্রয়োজনে আমাকে ব্যবহার করছে। আমি আর কোনোদিন তার কাছে ফিরে যাব না। অফিস থেকে বাড়িতে ফিরে সাইমা সোজা নিজের রুমে গেল। তার মনটা অনিকের জন্য ছটফট করছিল। সে অনিককে অনেকবার কল করলো, কিন্তু প্রতিবারই ফোন বন্ধ পাওয়া গেল। সাইমা মনটা আরও খারাপ হয়ে গেল। সে বুঝতে পারছিল অনিক তার উপর অনেক রেগে আছে। সে যে রাগের মাথায় অনিককে থাপ্পড় মেরেছে, তার জন্য সে নিজেকে ক্ষমা করতে পারছিল না। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু অনিক, প্লিজ ফোনটা ধরো। আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। রাতে ডিনারের সময় সাইমা তার বাবা মেয়ের সাথে ডাইনিং টেবিলে বসলো। সাইমা তখনও চিন্তিত ছিল। তার বাবা সাইমাকে চিন্তিত দেখে বলেন, সাইমা, অনেক আগামীকাল আসবে না। বাবার কথা শুনে সাইমা অবাক হয়ে গেল। সে দ্রুত তার বাবাকে জিজ্ঞেস করলো, কিন্তু কেন বাবা? ওর এক বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, তাই তাকে দেখতে গিয়েছে। 2 দিন পরে আসবে বলেছে। তুই নাকি অফিসে ব্যস্ত ছিলি, তাই তোকে বলে যেতে পারেনি। সাইমা আর কিছু বলল না। তার মনে হলো অনেক মিথ্যা বলছে। সে জানে অনেক তার উপরে রেগে আছে। সে তার বাবাকে মিথ্যা কথা বলে তার থেকে দূরে থাকতে চাইছে। সাইমার চোখে জল চলে এলো। সে কোনো মতে খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে সাইমা নিজে নিজে বলে, অনিক, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। প্লিজ আমার থেকে দূরে থেকো না, আমার যে খুব কষ্ট হচ্ছে। সাইমা সারা রাত ঘুমাতে পারল না। তার মনে শুধু অনিকের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সে জানে অনিকের রাগ ভাঙানো তার জন্য খুব কঠিন হবে, কিন্তু সে হাল ছাড়বে না। অন্যদিকে অনিক রাতের মধ্যে চট্টগ্রাম এসে পৌঁছে গিয়েছে। তার বাড়ি যেন কোনো বাড়ি নয়, এক রাজপ্রাসাদ। গাড়ি থেকে নেমে অনেক বিশাল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করে। বিশাল হলওয়ে, চারিদিকে দামি আসবাবপত্র। অনেক কোনো দিকে না তাকিয়ে সোজা তার রুমে চলে যায়। পুরো রুমটা খুব সুন্দরভাবে গোছানো আছে। অনেক ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে নিজে বলে, সাইমা আবার প্রমাণ করে দিল যে সে আমাকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে আমার উপর বিশ্বাস রাখতো। কেন ও বুঝলো না যে আমি ওর জন্য কি করেছি? আমি ওকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারি, কিন্তু ও আমাকে শুধু একজন কর্মচারী হিসেবেই দেখলো। আর আমি বা কি ভাবছি, উনি আমার সিনিয়র আর ওনার বিয়ে ঠিক হয়ে আছে। অনিকের মনে হতাশা আর রাগ জমা হতে থাকে। সে বুঝতে পারে না তাদের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে। সে কি সাইমাকে ঘৃণা করবে নাকি তাকে ভালোবাসবে? এই প্রশ্ন তাকে সারা রাত ঘুমাতে দেয়নি। পরের দিন সকালে অনেক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে ডাইনিং টেবিলে বসে। কাজের লোক এসে ব্রেকফাস্ট পরিবেশন করে। অনেক খাওয়া শুরু করে। আপনাদের সকলের মনে এখন নিশ্চয়ই অনেকের পরিবার নিয়ে প্রশ্ন জমেছে
যে এত বড় বাড়ি, কিন্তু তার পরিবার কথাই গল্পের সাথেই থাকুন। আশা করি খুব শীঘ্রই আপনারা উত্তর পেয়ে যাবেন। ব্রেকফাস্ট শেষ করে অনেক তার রুমে গিয়ে অফিসের জন্য রেডি হয়। একটি কালো স্যুট, সাদা শার্ট এবং লাল টাই পরে। তার ড্রেস আপ কম্বিনেশনটা খুব চমৎকার। ড্রেস আপ শেষ করে সে বাড়ি থেকে বের হলে দেখে তার গাড়িগুলো দাঁড়িয়ে আছে। 3টি দামি গাড়ি দাঁড়িয়ে আছে। প্রত্যেকটি গাড়ির গায়ে এসএস গ্রুপ অফ কোম্পানিজ এর লোগো লাগানো আছে। অনেক একটি গাড়ি নিয়ে এগিয়ে যায় এবং ড্রাইভারকে বলল অফিসের দিকে যেতে। গাড়িতে বসে অনেক চিন্তা করে। সাইমা কি জানতে পারবে যে এই কোম্পানি আমার? যদি জানতে পারে তাহলে কি হবে? অনেক গাড়ি নিয়ে সোজা তার অফিসের দিকে রওনা হয়। অফিসে পৌঁছালে তার অ্যাসিস্ট্যান্ট শিয়াব তাকে স্বাগত জানায়। স্যার, আসসালামু আলাইকুম। মিটিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঠিক আছে, চলো। অনিক এবং শিয়াব মিটিং রুমে প্রবেশ করে। মিটিং শুরু হয়। অনেক আমেরিকান কোম্পানি কর্মকর্তাদের সাথে কথা বলে। তার কথাবার্তা এবং ব্যবসার জ্ঞান দেখে আমেরিকান কর্মকর্তারা মুগ্ধ হয়ে যায়। মিটিং শেষ হয়ে আসে। আমেরিকান কোম্পানি এসএস গ্রুপের সাথে একটি বড় ডিল করতে রাজি হয়। মিটিং সফলভাবে সম্পন্ন হওয়ার পর অনিক তার কেবিনে ফিরে আসে। সাইমা কি এখন তার কোম্পানির জন্য এএস গ্রুপ থেকে কাজ পাওয়ার চেষ্টা করবে? যদি সে জানতে পারে যে এএস গ্রুপের মালিক আমি, তাহলে কি হবে? অন্যদিকে সাইমা তার রুমে বসে অনিকের কথা ভাবছে। সে অনিককে অনেকবার ফোন করে, কিন্তু ফোন বন্ধ। সাইমা তখন তার বাবা মাকে ফোন করে এবং অনিকের কথা জিজ্ঞেস করে। তার বাবা মা তাকে একই কথা বলে যা অনিক বলেছিল। সাইমা তখন মন খারাপ করে অফিসের দিকে রওনা হয়। গাড়িতে বসে সাইমা নিজে নিজে ভাবছিল, অনেক, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো না? আমি কি তোমাকে ফিরিয়ে আনতে পারবো না? আমি জানি না, কিন্তু আমি হাল ছাড়বো না। সাইমা বাড়িতে পৌঁছে সোজা নিজের রুমে চলে যায়। তার মনটা অনিকের জন্য ছটফট করছিল। অনিকের ফোন বন্ধ থাকায় তার কষ্ট আরও বেড়ে গিয়েছিল। সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। তার চোখ দুটো বাইরে তাকিয়ে আছে, কিন্তু মনটা অনেক দূরে। হঠাৎ তার মনে পড়ে গেল যেদিন তার আর অনিকের রিলেশন শুরু হয়েছিল, সেদিন সে একটি গান গিয়েছিল। তখন সাইমা সেই গানটি গাওয়া শুরু করলো। তার কণ্ঠস্বর বেদনায় ভরা, কিন্তু ভালোবাসায় পূর্ণ। এমন জীবন কেন দিলা, সুখের চেয়ে দুঃখ দিলা, তিলে তিলে ভেতর পুরে ছাই। একটা মনের মানুষ দিলা, তাও আবার কাইরা নিলা, এখন বুঝি বেঁচে থাকাই দায়। ভাঙলে কি আর লাগে জোড়া, ভেতর আমার সবই পোড়া, চাইলে কি আর তারে ভোলা যায়। ভাঙলে কি আর লাগে জোড়া, ভেতর আমার সবই পোড়া, চাইলে কি আর তারে ভোলা যায়। বিধি তারে পাওয়ার বল না কি উপায়। ফিরে এসো অনিক, ফিরে এসো আমার কাছে। তোমার জন্য আমার হৃদয় আজও অপেক্ষা করে আছে। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, শুধু অভিমান করে দূর থেকে আমাকে পোড়াও। গান গাইতে গাইতে সাইমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। সে বুঝতে পারছিল অনিককে ফিরে পাওয়া তার জন্য খুব কঠিন হবে, কিন্তু সে হাল ছাড়বে না। তার মনে এক নতুন আশা জন্ম নিল। সাইমা বেলকুনিতে দাঁড়িয়ে গানটি গাওয়ার পর তার মন কিছুটা হালকা হলো। অস্থিরতা একটু কমেনি। রাতটা ছিল তার জন্য দুঃস্বপ্নের মতো। অনিকের ফোন বন্ধ, তার কোনো খোঁজ নেই। এই ভাবনাগুলো তাকে ঘুমাতে দিচ্ছিল না। শেষে অনিকের স্মৃতি বুকে নিয়ে বেলকুনিতে ঘুমিয়ে পড়ল। তার স্বপ্নেও অনিক আর তার ফেলে আসা দিনগুলো ভেসে উঠছিল। অন্যদিকে চট্টগ্রামে অনিক তার বিলাসবহুল বাড়িতে বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল। তার মনটা শান্ত ছিল না। সে যতই সাইমাকে ভুলে যাওয়ার চেষ্টা করছিল, ততই তার মনে সাইমার স্মৃতিগুলো ভেসে উঠছিল। ল্যাপটপের স্ক্রল করতে করতে হঠাৎ সাইমার একটি পূর্ণ ছবি তার সামনে আসলো। ছবিটি দেখে অনিকের বুকের ব্যথা অনুভব করলো।
ছবিটি ছিল তাদের প্রথম জন্মদিনের। সাইমা তখন হাসি মুখে অনিকের দিকে তাকিয়েছিল। তুমি চলে গেছো দূরে, স্মৃতি কেন পড়ে আছে, মন চায় না আর তোমায় দেখতে। তবু কেন কাছে, এই মনটা কেন কাঁদে, এই চোখে কেন জল? ভালোবাসাটা কি ছিল নাকি শুধু ছিল এক ছলো? পরের দিন সকালে অনেক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে ডাইনিং টেবিলে বসলো। কাজের লোক এসে ব্রেকফাস্ট পরিবেশন করে। অনেক খাওয়া শেষ করে তার রুমে গিয়ে অফিসের জন্য রেডি হয়। সে একটি কালো স্যুট, সাদা শার্ট এবং লাল টাই পরে। ড্রেস আপ শেষ করে সে বাড়ি থেকে বের হয়ে যায়। তার গাড়িগুলো দাঁড়িয়ে আছে। অনেক একটি গাড়ির দিকে এগিয়ে যায়। অনেক গাড়ি নিয়ে সোজা তার অফিসের দিকে রওনা হয়। অফিসে পৌঁছালে তার অ্যাসিস্ট্যান্ট শিয়াব তাকে স্বাগত জানায়। স্যার, আসসালামু আলাইকুম। মিটিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঠিক আছে, চলো। অনিক এবং শিয়াব মিটিং রুমে প্রবেশ করে। মিটিং শুরু হয়। অনিক আমেরিকান কোম্পানির কর্মকর্তাদের সাথে কথা বলে। তার কথাবার্তা এবং ব্যবসার জ্ঞান দেখে আমেরিকান কর্মকর্তারা মুগ্ধ হয়ে যায়। মিটিং শেষ হয় এবং আমেরিকান কোম্পানি এসএস গ্রুপের সাথে একটি বড় ডিল করতে রাজি হয়। মিটিং সফলভাবে সম্পূর্ণ হওয়ার পর অনিক তার কেবিনে ফিরে আসে। বিকেল হয়ে গেল। অনিক তার কেবিনে একা বসেছিল। তার মনটা শান্ত ছিল না। সে তখন ড্রাইভারকে ফোন করে বলল, আমাকে নিয়ে যাও, আমি একটু ঘুরতে চাই। অনিকের গাড়ি চট্টগ্রামের বিভিন্ন স্থান ঘুরে বেড়াতে লাগলো। অনেক গাড়ি থেকে বের হয়ে একটি নির্জন পার্কে বসলো। তার চোখে সাইমার ছবি ভেসে উঠছিল। সে মনে মনে ভাবছিল, সাইম কি এখনো তাকে ভালোবাসে নাকি সে তাকে ভুলে গেছে। তার মনটা হতাশায় ভরে উঠল। সে জানে সাইমার ভালোবাসাকে ফিরিয়ে আনা তার জন্য খুব কঠিন হবে, কিন্তু সে হাল ছাড়বে না। দিন শেষে অনেক বাড়িতে ফিরে আসে। ক্লান্ত শরীরে সে এক কাপ কফি নিয়ে ছাদে চলে যায়। দোলনায় বসে আকাশের দিকে তাকিয়ে একটা চুমুক দেয়। মৃদু বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে উঠছিল। অনেক তখন চোখ বন্ধ করে তার অতীতে ডুব দেয়। তার মনে পড়ে যায় সেই দিনটার কথা, যে দিনটা তার জীবনটা পুরোপুরি বদলে দিয়েছিল। প্রায় 5 বছর আগের কথা। অনেক তখন তার পরিবারের সাথে চট্টগ্রামে থাকতো। তার বাবা মা তাকে খুব ভালোবাসতেন আর তার ছোট বোন দিয়াও তাকে খুব সম্মান করত। অনেক তখন তার বাবার ব্যবসা দেখাশোনা করত। তাদের পারিবারিক ব্যবসা বেশ ভালো চলছিল, কিন্তু অনিকের বাবা তার ব্যবসার কাজে কিছুটা অসৎ ছিলেন, যা অনেক কোনোদিনও পছন্দ করতো না। বাবা, আমি জানি তুমি অন্যায় করছো, কিন্তু আমি তোমার সাথে এইভাবে অন্যায় করতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও। একদিন অনিকের বাবা আমেরিকান কোম্পানির সাথে একটি বড় ডিল করতে যাচ্ছিলেন। অনিক তখন বুঝতে পারছিল যে তার বাবা আমেরিকান কোম্পানির সাথে অন্যায় করছেন, তাই অনিক তার বাবাকে বাধা দেয়। তার বাবা অনিকের কথাই রেগে যান। তিনি অনিককে অনেক কথা বলেন। অনিক, তুই আমার ছেলে হয়েও আমার বিরুদ্ধে যাবি? তুই জানিস না আমি তোর জন্য কি কি করেছি? বাবা, আমি জানি তুমি আমার জন্য কি কি করেছো, কিন্তু আমি তোমাকে অন্যায় করতে দিতে পারবো না। প্লিজ বাবা। অনিকের বাবা অনিকের কথায় কোনো কর্ণপাত করেনি। তিনি আমেরিকান কোম্পানির সাথে ডিল করতে যান। অনিক তখন তার বাবার অন্যায়ের প্রতিবাদ করে। সে আমেরিকান কোম্পানিকে সব বলে দেয়। আমেরিকান কোম্পানি তখন অনিকের বাবার সাথে ডিল বাতিল করে দেয়। তার বাবা তখন রেগে গিয়ে অনিককে বাড়ি থেকে বের করে দেন। বাবা, আমি ভুল করিনি, আমি তোমাকে অন্যায় থেকে বাঁচিয়েছি। তুই আমার মুখ দেখেছিস, আর তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। অনিক তখন তার বাড়ি থেকে বেরিয়ে যায়। তার মাতাকে আটকানোর কোনো চেষ্টা করেনি, বরং চুপচাপ দাঁড়িয়ে সব কিছু দেখছিলেন। অনিক তখন হতাশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার মনে শুধু তার বাবা মায়ের কথা ঘুরপাক খাচ্ছিল। সে বুঝতে পারছিল না সে কি ঠিক করেছে নাকি ভুল করেছে। অনিক তখন নিজের চোখের জল মুছে নিল। সে বুঝতে পারল তার অতীতটা খুব কঠিন ছিল। সে যখন তার অতীত থেকে বাস্তবে ফিরে আসে, তখন সে দেখে তার চোখের জল গড়িয়ে পড়ছে। সে দ্রুত তার চোখের জল মুছে নিল। তার মনে তখন এক নতুন প্রতিজ্ঞা জন্ম নিল। সে তার বাবাকে দেখিয়ে দেবে যে সৎপথ ব্যবসা করা যায়। সে কাউকে ঠকিয়ে বড় হতে চায় না। সে তার নিজের যোগ্যতায় সফল হবে। তো দর্শক, আপাতত এইটুকুই থাক, বাকি অতীত পরে জানব।
তারপর অনেক কফি শেষ করে ডিনার করে ঘুমিয়ে যায়। এভাবে কেটে যায় 5টা দিন। অনেক তার নিজের কাজ আর ব্যবসার মাঝে এতটাই ডুবে গিয়েছিল যে সে ভুলে গিয়েছিল যে সে বডিগার্ডের চাকরি থেকে ছুটি নিয়ে এসেছে। তার মন তখন শুধুই তার ব্যবসার পরিকল্পনা আর ভবিষ্যৎ নিয়ে ভাবনা। অন্যদিকে সাইমা 5টা দিন অনিকের কোনো খবর না পেয়ে আরও বেশি হতাশ হয়ে পড়েছিল। তার মনে হচ্ছিল অনিক তাকে পুরোপুরি ভুলে গেছে। সেদিন রাতে ডিনারের সময় সাইমা তার বাবাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার বাবা, 2 দিনের জায়গায় 5 দিন হয়ে গেল, এখনো অনিকের কোনো খোঁজ খবর নেই? আমি নিজেই ওর ফোন নম্বরে কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু ওর ফোন বন্ধ বলছে। আচ্ছা বাদ দে, এরকম বডিগার্ড কত যাবে আর কত আসবে। বাবার কথা শুনে সাইমার রাগ সপ্তমে চড়ে যায়। তার মনে হয় বাবা অনিককে একজন সাধারণ বডিগার্ডের চেয়ে বেশি কিছু মনে করেন না। সাইমা তখন রেগে গিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। বাবা তুমি কি বলছো এসব? এরকম বডিগার্ড কত যাবে আর কত আসবে মানে কি? অনিক আমার কাছে শুধু একজন কর্মচারী নয়, সে আমার জন্য অত্যন্ত মূল্যবান। আমি ওর উপর নির্ভরশীল। ওর কোনো খোঁজ না পেয়ে আমি চিন্তিত। সাইমার চিৎকারে তার বাবা মা দুজনেই অবাক হয়ে তাকালেন। তার বাবা বুঝতে পারলেন সাইমা অনিকের জন্য কতটা চিন্তিত। তিনি তখন সাইমাকে বোঝানোর চেষ্টা করলেন। সাইমা, শান্ত হও মা, আমি তো শুধু... না বাবা, তুমি শান্ত হতে বলো না। তোমার কাছে বডিগার্ডের কোনো মূল্য না থাকতে পারে, কিন্তু আমি ওর দায়িত্বে আছি। আমার নিরাপত্তার দায়িত্ব ওর। ও যদি কিছু হারিয়ে ফেলে তাহলে তার জন্য আমি দায়ী থাকবো। সাইমা কিছু না বলে দ্রুত সেখান থেকে চলে যায়। তার বাবা মা হতভম্ব হয়ে তার চলে যাওয়া দেখলেন। তারা বুঝতে পারলেন সাইমা অনিককে একজন কর্মচারী হিসাবে নয়, বরং একজন ভালোবাসার মানুষ হিসাবে দেখছে। সেদিন রাতে অনিক যখন ঘুমোতে যাবে তখনই হঠাৎ তার সাইমার কথা মনে পড়ে। হায় রে, কাজের চাপে তো ভুলেই গিয়েছি যে আমি 2 দিনের ছুটিতে এসেছিলাম। অনিক তখনই তার ব্যাগপত্র গুছিয়ে নেয় এবং দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাস স্টেশনে গিয়ে ঢাকার বাসে উঠে পড়ে। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দেয়। অনেক বাসের সিটের সাথে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার ঘুম আসছে না। অনেক আবারও তার অতীতে ডুব দেয়। তাহলে দর্শক, চলুন অনিকের বাকি অতীতটা জেনে আসা যাক। বাড়ি থেকে বের করে দেওয়ার পর অনিক তার জমানো সকল টাকা দিয়ে ঢাকায় চলে আসে। ঢাকায় এসে সে একটি কলেজে ভর্তি হয়। পড়াশোনার পাশাপাশি অনিক একটি হোটেলে পার্ট টাইম জব করত। এই কলেজেই অনিকের সাথে দেখা হয় সাইমার। প্রথম দিকে তারা শুধু বন্ধু ছিল। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। তাদের ভালোবাসার জীবন সুন্দরই চলছিল। অনিক এবং সাইমা একে অপরের সাথে অনেক সময় কাটাতো। সাইমা অনিকের সাধারণ জীবন পছন্দ করত। তার বাবা মায়ের বিশাল ব্যবসার জৌলুস থেকে দূরে অনিকের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তার কাছে মূল্যবান ছিল। কিন্তু একদিন তাদের জীবনে এক অপ্রত্যাশিত ঝড় আসে। সাইমার বাবা একজন বড় ব্যবসায়ী ছেলের সাথে সাইমার বিয়ে ঠিক করেন। সাইমা তার বাবাকে অনিকের কথা জানায়, কিন্তু তার বাবা অনিককে একজন সাধারণ ছেলে হিসেবে মেনে নিতে রাজি হননি। তিনি অনিককে তার কাছ থেকে দূরে থাকতে বলেন। সাইমা তখন তার বাবার কথায় রেগে যায় এবং অনিকের কাছে ছুটে যায়। অনেক প্লিজ, আমার বাবা তোমাকে মেনে নিতে রাজি নন, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ আমার সাথে চলে আসো। সাইমা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমার বাবাকে অসম্মান করতে পারবো না। তুমি তোমার বাবাকে বোঝানোর চেষ্টা করো, আমি তোমার জন্য অপেক্ষা করব। সাইমা তখন তার বাবাকে বোঝানোর জন্য বাড়িতে ফিরে যায়, কিন্তু তার বাবা অনিককে হুমকি দেয়। তিনি অনিককে বলেন যদি সে সাইমার সাথে যোগাযোগ রাখে তাহলে সে অনিকের জীবন নষ্ট করে দেবেন। অনিক তখন সাইমাকে তার থেকে দূরে থাকতে বলে। সাইমা তখন মনে করে অনিক তাকে ভালোবাসে না। সে অনিকের কথাই হতাশ হয়ে যায় এবং অনিককে ছেড়ে চলে যায়। অনিক তখন আবার চট্টগ্রামে চলে আসে। তার কাছে জমানো মোট 2 লক্ষ টাকা ছিল। অনিক কোনো কিছু না ভেবে ওই টাকা দিয়ে নিজের ব্যবসা শুরু করে দেয়, পাশাপাশি নিজের পড়াশোনাটাও চালিয়ে যায়। তারপর নিজের পরিশ্রমে আজ এতদূর এসেছে। গত 1 মাস আগে অনিক তার অফিসের কাজে ঢাকায় আসে। সেখানে সে তার এক কর্মচারী তাকে জানায় যে শহরের একজন টপ বিজনেসম্যান
আরিয়ান সাহেব তার মেয়ের জন্য একজন বডিগার্ড খুঁজছেন। অনেক জানতো যে আরিয়ান সাহেবের মেয়ে আর কেউ নয়, তার ভালোবাসার মানুষ সাইমা। অনেক তখন নিজেকে সামলে নেয় এবং সাইমার বডিগার্ড হিসেবে চাকরি গ্রহণ করে, কারণ সে শেষবারের মতো একবার সাইমাকে নিজের করতে চেয়েছিল। তাহলে চলুন এবার গল্পে ফেরা যাক। তারপর দৃশ্যের পরিবর্তন হয়। পরের দিন সকালে সাইমা উদাস মনে অফিসের জন্য তৈরি হয়ে বাড়ি থেকে বের হয়। তার মনটা তখনও অনেকের চিন্তায় আচ্ছন্ন। সে গাড়ির কাছে যেতেই হঠাৎ কেউ একজন গাড়ির দরজা খুলে দেয়। সাইমা সামনে তাকালে অনেককে দেখে সঙ্গে সঙ্গে তাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। অনেক তো পড়েই শকড হয়ে যায়। অনেক, তুমি ফিরে এসেছো। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি তোমাকে কতটা মিস করেছি তাও তুমি কল্পনাও করতে পারবে না। ম্যাম, আমি তো আমার বন্ধুকে দেখতে গিয়েছিলাম। আপনি কেন এত চিন্তিত হচ্ছেন? না অনিক, তুমি মিথ্যা বলছো। তুমি আমার উপর রাগ করে চলে গিয়েছিলে। বিশ্বাস করো অনিক, বাবা ওই নাদিমকে আমার সাথে বিয়ে দিতে চায়, কিন্তু আমার ওকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই। কারণ আমার জীবনে আমি শুধু তোমাকেই ভালোবেসেছি আর তোমাকেই ভালোবাসবো। ওই দিন আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই তোমার গায়ে হাত তুলেছি। প্লিজ অনিক, তুমি আমাকে ক্ষমা করে দাও। ম্যাম, আপনি কাকে বিয়ে করবেন না করবেন সেটা আপনার আর আপনার পরিবারের ব্যক্তিগত ব্যাপার। আর আপনি আমার গায়ে হাত তুলতেই পারেন, কারণ আমি কর্মচারী আর আপনি মালিক। অনিক, তুমি এমন করে বলো না। তুমি কি আমাকে এখনো ম্যাম বলেই ডাকবে? তোমার ভালোবাসা কি এতই দুর্বল ছিল যে এক থাপ্পড়ে সব শেষ হয়ে গেল? অনেক কিছু বলতে পারল না। তার চোখে কষ্ট স্পষ্ট ফুটে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে শুধু সাইমার দিকে তাকিয়ে রইল। সাইমা অনেকের নীরবতা দেখে আরো ভেঙে পড়ল। অনেক, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু প্লিজ আমার থেকে দূরে চলে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। অনেক তখন কিছু না বলে গাড়ির দরজা খুলে দেয় এবং সাইমাকে গাড়িতে বসতে বলে। সাইমা গাড়িতে বসার পর অনেক নিজের সিটে বসে গাড়ি চালানো শুরু করে। পুরো রাস্তা তারা দুজনেই নীরব ছিল। সাইমার মনে হচ্ছিল অনেক তাকে আর ভালোবাসে না। অনেকের নীরবতা তার হৃদয় ব্যথা দিচ্ছিল। অফিসে যাওয়ার পথে অনেক মনে মনে ভাবছিল সাইমার কান্না আর আকুতি তার মনকে নাড়া দিয়েছে। কেন জানি মনে হচ্ছে সাইমা আমাকে সত্যি সত্যি ভালোবাসে। ওর কান্না দেখে মনে হয়েছিল ও সত্যি কথা বলছে। ওর যদি নাদিমের সাথে বিয়েতে ইচ্ছা থাকতো তাহলে নাদিমের সেদিন কোনো জোর করা লাগতো না। ঠিক আছে, তাহলে সাইমাকে একটা পরীক্ষা করা যাক। অনেক তখন একটা মুচকি হাসি দিল, যেটা সাইমা দেখতে পেল না। সাইমা তো পেছনে বসে শুধু চোখের পানি ফেলছে, কিন্তু অনেক মনে মনে কী সব মাস্টার প্ল্যান করছে তা আমরা নিজেরাই জানি না। দেখা যাক সামনে অনেক কি করে। কথা বলতে বলতে গাড়ি এসে থামলো অফিসের সামনে। অনেক গাড়ি থেকে নেমে দরজা খুলে দিলে সাইমা ভেতরে চলে যায়। আজ অনেক নিজে থেকেই সাইমার পেছনে পেছনে অফিসে প্রবেশ করে। সাইমা এখনও সেটা লক্ষ্য করেনি। কিছুক্ষণ পর লিফটে ওঠার সময় সে লক্ষ্য করে অনেক তার সাথে এসেছে। এটা দেখে কেন জানি সাইমার কিছুটা ভালো লাগে, কিন্তু এদিকে অনেক মনে মনে হাসছে। হাইরে, কি জানি মাস্টার প্ল্যান করে আসছে। আমি তো আর অপেক্ষা করতে পারছি না অনেকের কর্মকাণ্ড দেখার জন্য। লিফটের দরজা খুললে সাইমা লিফট থেকে বেরিয়ে তার কেবিনে প্রবেশ করে, কিন্তু অনেক প্রবেশ করে না। সে অন্যদিকে রিয়ার কেবিনে চলে যায়। সাইমা তো রেগে যায়। সাইমা কিছু না বলে তার কেবিনে গিয়ে বসে। সাইমা তখন সিসিটিভি ক্যামেরার ফুটেজ তার মনিটরে অন করে দেখে অনেক রিয়ার কেবিনে কি যেন করছে। ফুটেজ দেখে তো সাইমার রাগে শরীর জ্বলতে থাকে। ফুটেজে দেখা যাচ্ছে অনেক রিয়ার সাথে হেসে হেসে কথা বলছে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে অনেক হাসতে হাসতে রিয়ার হাত ধরেছে। এটা দেখে সাইমা আর নিজেকে ধরে রাখতে পারে না। সাইমার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় এবং রিয়ার কেবিনের দিকে যায়। সাইমা কোনো রকম অনুমতি না নিয়েই রাগে ফুঁসতে ফুঁসতে রিয়ার কেবিনে প্রবেশ করে। অনিক এবং রিয়া দুজনেই অবাক হয়ে তার দিকে তাকায়। সাইমার চোখ লাল হয়ে আছে। অনেক, তুমি এখানে কি করছো? আর তুমি রিয়ার হাত ধরে কি বলছো? ম্যাম, আমি তো শুধু রিয়ার সাথে কথা বলছিলাম। আপনি কেন এত রেগে যাচ্ছেন? তুমি জানো কেন আমি রেগে যাচ্ছি? তুমি আমাকে অবহেলা করে এখানে অন্য মেয়ের সাথে হাসাহাসি করছো। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? ম্যাম প্লিজ শান্ত হন। অনেক স্যার তো শুধু। তুমি চুপ থাকো। আমি জানি তুমি কি বলছো।
তুমি আমার আর অনেকের মাঝে এসেছো, তাই না? ম্যাম, আপনি রিয়াকে কেন অপমান করছেন? ও আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনার অধিকার নেই ওকে এভাবে অপমান করার। আমার অধিকার নেই? আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমার সামনে অন্য মেয়ের সাথে হাসাহাসি করছো, আর তুমি বলছো আমার কোনো অধিকার নেই? হ্যাঁ, নেই। আমার ভালোবাসার মানুষ যখন আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছিল, তখন আপনি আমাকে ভালোবাসার মূল্য দেননি। আপনি অন্য একটি মেয়েকে অপমান করছেন। অনিকের কথায় সাইমার রাগ কিছুটা কমে গেল। তার মনে হলো অনিক তাকে ভালোবাসে না, সে শুধু তাকে অপমান করার জন্য এসব করছে। অনেক, তুমি আমাকে ভালোবাসো না, তাই না? অনেক কিছু বলল না, সে শুধু সাইমার দিকে তাকিয়ে রইল। সাইমা তখন রিয়ার দিকে তাকিয়ে বলে, আমি দুঃখিত রিয়া, আমি ভুল করেছি। সাইমা আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। অনেক তার দিকে তাকিয়ে রইল। তার মনে তখন এক নতুন পরিকল্পনা ঘুরপাক খাচ্ছিল। সাইমা চলে যেতেই অনিকা রিয়া হেসে ওঠে। রিয়া বলে, আরে তোমার প্ল্যান তো দেখছি কাজ করছে। এখনো তো লাঞ্চ টাইমের প্ল্যান বাকি আছে, ওটা হবে ফাইনাল। আমার কিন্তু ভয় করছে, ম্যাম যদি রেগে আবার আমার চাকরি কেড়ে নেয়। আরে এত টেনশন করার দরকার নেই, কিছু হবে না, আমি আছি। আসলে দর্শক, অনিক রিয়ার রুমে এসে তাকে সম্পূর্ণ ঘটনাটি হাসতে হাসতে খুলে বলেছে এবং তাকেও তার প্ল্যানে সাহায্য করতে বলেছে। এখন আমাদের দেখার পালা যে লাঞ্চ টাইমে কি হয়, অনিক কি এমন মাস্টার প্ল্যান করেছে। তারপর লাঞ্চ টাইম আসতে আসতেই অনিক রিয়াকে সবটা বুঝিয়ে দিচ্ছে। অন্যদিকে সাইমা তার কেবিনে বসে কান্না করছে। সাইমা তার কেবিনে বসে অনিকের কথা ভাবছিল। সে জানতো না যে অনিক তার জন্য কি প্ল্যান করেছে। সে শুধু কান্না করছিল। তার মনে তখন শুধু অনিকের কথা ঘুরপাক খাচ্ছিল। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। তার মনে হচ্ছিল তার সব চেষ্টা ব্যর্থ হয়েছে। লাঞ্চের সময় হয়ে গেল। অফিসের সবাই ক্যান্টিনে লাঞ্চ করতে চলে গিয়েছে। সাইমা তার কেবিনে বসে অনিকের কথা ভাবতে ভাবতে মন খারাপ করে রইল। একসময় সেও লাঞ্চ করার জন্য ক্যান্টিনের দিকে পা বাড়ায়। ক্যান্টিনে ঢোকা মাত্রই সাইমার চোখ বড় বড় হয়ে যায়। একটি টেবিলে বসে অনিক রিয়াকে খাইয়ে দিচ্ছে আর রিয়াও অনিককে খাইয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে সাইমার চোখ রাগে লাল হয়ে যায়। তার ভেতরে অভিমান, কষ্ট আর রাগ যেন এক মুহূর্তেই বিস্ফোরিত হতে চায়। সাইমা তখন রাগে ফুঁসতে ফুঁসতে সেখানে গিয়ে তাদের খাবারের প্লেটটি ছুঁড়ে ফেলে দেয়। প্লেটটি ভেঙে চুরমার হয়ে যায় এবং খাবারগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। অনেক, এটা কি হচ্ছে? তুমি এখানে কি করছো? সাইমা রাগে কাঁপতে কাঁপতে অনিকের কলার চেপে ধরে। অনিক রিয়ার দিকে তাকায়। রিয়া তার প্ল্যান অনুযায়ী কিছুটা ভয় পাওয়ার ভান করে। ম্যাম, আপনি কেন আমাদের খাবার ফেলে দিলেন? আপনি কি করছেন এসব? আমি কি করছি? তুমি এখানে অন্য মেয়ের সাথে প্রেম করছো আর আমাকে জিজ্ঞেস করছো আমি কি করছি? তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? ম্যাম, আপনি একজন মালিক আর আমি একজন কর্মচারী, আপনার এটা মেনে নিতে হবে। অনিকের কথাই সাইমার রাগ আরও বেড়ে যায়। সে তখন অনিককে থাপ্পড় মারার জন্য হাত তোলে। ঠিক তখনই রিয়া এসে সাইমার হাত ধরে ফেলে। ম্যাম, আপনি কেন স্যারকে মারতে যাচ্ছেন? আপনি কেন আমাদের ভালোবাসার মাঝে বাধা দিচ্ছেন? রিয়ার কথায় সবাই অবাক হয়ে তাদের দিকে তাকায়। সাইমা তখন রিয়ার দিকে তাকিয়ে বলে, তুমি চুপ থাকো। তুমি চুপ থাকো। তুমি আমার আর অনেকের মাঝে এসেছো, তাই না? রিয়া কিছু বলতে পারল না। সে শুধু সাইমার দিকে তাকিয়ে রইল। সাইমা তখন অনিকের দিকে তাকিয়ে বলে, অনেক, তুমি কি আমাকে ভালোবাসো না? অনিক কিছু বলল না। সে শুধু সাইমার দিকে তাকিয়ে রইল। সাইমা তখন আরো ভেঙে পড়ল। তার মনে হলো অনিক তাকে আর ভালোবাসে না। সাইমার চিৎকারে ক্যান্টিনের সবাই তাদের দিকে তাকিয়ে আছে। রিয়া অনিকের প্ল্যান অনুযায়ী ভয় পাওয়ার ভান করে দ্রুত সেখান থেকে চলে গেল। অনিক তখন সাইমার দিকে তাকালো। সাইমার চোখে জল আর তার মুখটা রাগে লাল হয়ে আছে। সাইমা কতটা কষ্ট পাচ্ছে। অনেক, তুমি আমাকে ভালোবাসো না, তাই না? তুমি শুধু আমার সাথে খেলা করছো, আমার আবেগ নিয়ে খেলা করছো। অনিক তখন কোনো কথা না বলে সাইমার হাত ধরে তাকে ক্যান্টিন থেকে বের করে তার কেবিনে নিয়ে গেল। সাইমা তার হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু অনিক তাকে শক্ত করে ধরে রেখেছিল।
কেবিনে ঢোকার পর অনেক দরজা বন্ধ করে দেয়। সাইমা অবাক হয়ে অনেকের দিকে তাকিয়ে রইল। কেন আমাকে এখানে নিয়ে এলে? তুমি কি আমাকে অপমান করতে চাও? না, আমি তোমাকে অপমান করতে চাই না। আমি শুধু তোমাকে একটা কথা বলতে চাই। কি বলবে? আমি তোমাকে ভালোবাসি। অনিকের কথায় সাইমা অবাক হয়ে গেল। সে অনিকের দিকে তাকিয়ে রইল আর মনে হলো অনিক তাকে মিথ্যা বলছে। তুমি মিথ্যা বলছো। যদি ভালোবাসতে তাহলে এমন করতে পারতে না। আমি মিথ্যা বলছি না। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে একটা পরীক্ষা করছিলাম। আর তুমিও জেলাসি হয়ে আগুন হয়ে গিয়েছো। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে তুমি আমার উপর বিশ্বাস রাখতে। অনিকের কথায় সাইমা কিছু বলতে পারল না। সে বুঝতে পারছিল অনিক ঠিক বলছে। তার রাগ আর অভিমান তাকে ভুল পথে নিয়ে গিয়েছিল। সাইমা তখন অনিকের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো অনিক তার ভালোবাসাকে পরীক্ষা করছিল। অনেক, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি। আমি তোমাকে ক্ষমা করেছি, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমার ভালোবাসাকে হারাতে পারবো না। তুমি আমার জীবনের সব কিছু। অনিকের কথাই সাইমা কেঁদে ফেল। সে অনিককে শক্ত করে জড়িয়ে ধরল। অনিকও সাইমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। তার দুজনেই এক মুহূর্তের জন্য তাদের অতীত ভুলে গেল। অনিকের কেবিন নীরবতা ভেঙে দিয়েছে সাইমার কান্নার শব্দ। কিন্তু এই কান্না দুঃখের নয়, বরং স্বস্তির। অবশেষে সে তার ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছে। অনিক তাকে শক্ত করে ধরে রেখেছে, যেন আর কখনো তাকে দূরে যেতে দিবে না। এই মুহূর্তটা তাদের কাছে এক অনন্ত শান্তির মতো মনে হচ্ছে। সব ভুল বোঝাবুঝি, সব কষ্ট, সব অভিমান যেন এক নিমিষেই দূর হয়ে গেল। তাদের মাঝে আর কোনো দূরত্ব নেই, শুধু ভালোবাসা, বিশ্বাস আর ভালোবাসা। সাইমা অনিকের বুক থেকে মুখ তুলে বলে, অনেক, আমি আর কখনো তোমাকে দূরে থাকতে দিব না। তোমাকে আমি আর হারাতে চাই না। এই কয়েকটা দিন আমি যে কষ্ট পেয়েছি তা আমি আর নিতে পারছি না। আমিও না জান, আমিও তোমাকে ছাড়া থাকতে পারিনি। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, শুধু দেখতে চেয়েছিলাম তোমার ভালোবাসাটা কতটা গভীর। আমার ভালোবাসা গভীর ছিল, গভীর আছে আর চিরকাল থাকবে। তুমি আমাকে কষ্ট দিয়েছো, কিন্তু আমি তোমাকে ঘৃণা করতে পারিনি। আমার হৃদয়ে তোমার জন্য শুধু ভালোবাসা ছিল। চলো না অনেক, এখন বিয়ে করে নেই। সাইমার কথায় অনেক কিছুটা অবাক হয়ে গেল। সে সাইমার হাত ধরে তাকে শান্ত করায়। সাইমা, বিয়ে তো অবশ্যই করবো জান, কিন্তু এভাবে নয়। আগে তোমার বাবাকে রাজি করিয়ে নেই। বাবা কখনো রাজি হবেন না। তুমি জানো না তিনি কতটা কঠিন। তিনি নাদিমের সাথে আমার বিয়ে ঠিক করেছেন। তিনি তোমাকে মেনে নিতে রাজি হবেন না। চলো আমরা পালিয়ে যাই। সাইমার কথায় অনিকের মুখের হাসিটা মিলিয়ে গেল। সে সাইমার হাত ধরে তাকে চেয়ারে বসিয়ে দিল। তারপর তার সামনে বসে তার হাত দুটো নিজের হাতের মধ্যে নিল। সাইমা, তুমি কেন এমন করছো? আমি জানি তোমার বাবা কঠিন, কিন্তু আমরা যদি পালিয়ে যাই তাহলে তিনি আমাদের সম্পর্কটাকে মেনে নিতে পারবেন না। তিনি তোমাকে সারা জীবন ঘৃণা করবেন। আমি তোমাকে তোমার পরিবারের থেকে দূরে রাখতে চাই না। কিন্তু অনেক, তুমি জানো না বাবা তোমাকে মেনে নেবেন না। তুমি একজন বডিগার্ড আর বাবা একজন বড় ব্যবসায়ী। এই পার্থক্যটা তিনি কখনোই মেনে নেবেন না। তিনি তোমাকে অপমান করবেন আর আমি সেটা সহ্য করতে পারবো না। আমি জানি বাবা আমার সম্পর্কে যা যা জানেন তাতে আমাকে মেনে নেওয়া তার পক্ষে কঠিন হবে, কিন্তু আমার পরিচয় তো শুধু একজন বডিগার্ড নয়। আমি তার সামনে আমার আসল পরিচয় তুলে ধরব। আমি তাকে বোঝাবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তার সামনে প্রমাণ করব যে আমি তোমার যোগ্য। তোমার আসল পরিচয় কি বলছো তুমি? তুমি কি আমাকে কিছু লুকাচ্ছ? হ্যাঁ সাইমা, আমি তোমাকে অনেক কিছু লুকোচ্ছি, কিন্তু এখনো সময় হয়নি সবটা বলার। আমি শুধু চাই তুমি আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার বাবাকে রাজি করাবো। কিন্তু অনেক, তোমার বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তোমার পরিবার তোমাকে ভালোবাসে না। তুমি কি আমার পরিবারের জন্য আমার বাবাকে হারাতে চাও? আমার পরিবার আমাকে ভালোবাসে কি না তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তোমার ভালোবাসা। আমি তোমাকে তোমার পরিবারের থেকে দূরে রাখতে চাই না। আমি চাই তোমার বাবা মা আমাদের সম্পর্কটাকে মেনে নিন। আমি চাই তুমি তাদের সামনে মাথা উঁচু করে থাকতে পারো। অনেক, আমি তোমার উপর বিশ্বাস রাখছি। প্লিজ আমাকে আর কষ্ট দিও না। আমি তোমাকে আর হারাতে চাই না। অনেক সাইমাকে শক্ত করে ধরে রাখলো। তারা দুজন এক মুহূর্তের জন্য তাদের অতীত ভুলে গেল। তাদের মনে তখন শুধু এক নতুন জীবনের স্বপ্ন ঘুরপাক খাচ্ছিল।
পরে কয়েকটা দিন সাইমা আর অনিক একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাতে লাগলো। সাইমা অনিকের সাথে বাইরে লাঞ্চ করত, কফি খেত আর অফিসের পর একসাথে ঘুরতে যেত। তাদের সম্পর্কটা এখন আরও গভীর, আরও সুন্দর হয়েছে। অনেক সাইমাকে তার জীবনের সুন্দর মুহূর্তগুলো মনে করিয়ে দিত। তারা দুজন মিলে নতুন করে তাদের ভালোবাসার জীবন শুরু করলো। এক বিকেলে তারা শহরের একটি নির্জন পার্কে বসেছিল। অনেক, তুমি কি জানো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না? আমার জীবনের সব কিছু তুমি। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। সূর্য অস্ত যাচ্ছিল, লাল আভা আকাশে ছড়িয়ে পড়ছিল। সাইমা অনেকের কাঁধে মাথা রেখে বসেছিল। তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসলো। তাদের ভালোবাসার গল্পটা এখন আরও সুন্দর হয়েছে। তারা দুজনেই বিশ্বাস করে যে তাদের ভালোবাসা চিরকাল থাকবে। তারপর একদিন রাতে খাবার টেবিলে বসে সাইমা তার বাবা মা ডিনার করছিলেন। হঠাৎ নীরবতা ভেঙে সাইমার বাবা একটি কথা বললেন, যা শুনে সাইমার গলায় ভাত আটকে গেল। সাইমা, আগামীকাল সপ্তাহের সোমবার, মানে আর 8 দিন পর তোর বিয়ে। কথাটা শুনে সাইমা হতভম্ব হয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার চোখে মুখে ভয় আর অবিশ্বাস। কি সব বলছো বাবা? কিসের বিয়ে? হ্যাঁ, নাদিম বিদেশে চলে যাবে আগামী মাসে, তাই যাওয়ার আগে তোকে বিয়ে করে যেতে চায়। বাবা, আমি তোমাকে কতবার বোঝাবো নাদিম ছেলেটা ভালো না। প্লিজ বাবা, আমাকে ওর সাথে বিয়ে দিও না। এত কথা নয়, আমি একবার যেটা বলি সেটাই ফাইনাল। বাবার কথায় সাইমার কোনো কথা বলতে পারল না। তার চোখে জল ভরে এলো। সে তখন আর কিছু না বলে টেবিল থেকে উঠে চলে গেল। রুমে গিয়ে সে কিছুক্ষণ কান্না করল। তার মনে শুধু অনেকের কথা ঘুরপাক খাচ্ছিল। কাঁদতে কাঁদতে কখন যে সে ঘুমিয়ে গিয়েছে নিজেও জানে না। সকালে ঘুম থেকে উঠে সাইমা ব্রেকফাস্ট না করে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক তাকে কথা বলতে চাইলে সাইমা তার কোনো উত্তর না দিয়ে সোজা গাড়িতে উঠে বসে। অনেকও কিছু না বলে গাড়িতে উঠে বসে এবং অফিসের দিকে রওনা হয়। অফিসে পৌঁছালে সাইমা সোজা তার কেবিনে গিয়ে বসে। তার মনটা তখনও খুব খারাপ ছিল। কিছুক্ষণ পর অনেক একটি প্যাকেট নিয়ে কেবিনে প্রবেশ করে। প্যাকেটটি টেবিলে রেখে অনেক সাইমার কাছে গিয়ে তার হাত ধরে হাঁটু গেড়ে বসে পড়ে। সাইমা, আমি আন্টির থেকে সবটা শুনেছি, আর আমি আজকে আঙ্কেলের কাছে যাব এবং ওনাকে রাজি করাবো। না অনেক, বাবা কিছুতেই রাজি হবে না। চলো আমরা পালিয়ে যাই। সেটা পরে দেখা যাবে, এখন নাস্তা করে নাও, সকাল থেকে না খেয়ে আছো। না, আমি কিছু খাবো না। অনেক তখন সাইমাকে উঠিয়ে তার কোলে এনে বসে তাকে প্যাকেট থেকে খাবার নিয়ে খাইয়ে দেয়। সাইমা অবাক হয়ে তার দিকে তাকায়। তুমি জানলে কিভাবে যে আমি সকাল থেকে খাই নাই? আন্টি বলেছে। তারপর সাইমা আর কিছু না বলে অনেকের হাত থেকে খাবার খেয়ে নেয়। একটা কথা মনে রেখো, এই জীবনে একজনকে ভালোবেসেছি। স্বামীর অধিকার দিতে হলে এই একজনকেই দিব। তোমার জায়গায় যদি অন্য কেউ আমাকে বিয়ে করে তাহলে আমি নিজেকে শেষ করে দিব। অনেক শক্ত করে সাইমার হাত ধরে বলে, বিশ্বাস রাখো সাইমা, এই দেহে প্রাণ থাকতে আমি তোমাকে অন্য কারো হতে দিব না। দরকার হলে বিয়ের আসর থেকে তোমাকে তুলে নিয়ে আসবো। সেদিন সন্ধ্যায় অনেক যখন সাইমাকে নিয়ে তার বাড়িতে পৌঁছালো, তাদের দুজনের মনে মিশ্র অনুভূতি কাজ করছিল। সাইমা ভয় পাচ্ছিল তার বাবার কঠোর প্রতিক্রিয়ার কথা ভেবে, আর অনেক ছিল দৃঢ় প্রতিজ্ঞ। সে জানতো এই মুহূর্তে পিছু হটা মানেই সাইমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলা। তারা দুজন ড্রয়িং রুমে প্রবেশ করলে সাইমার বাবা মা তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। বাবা আরিয়ান সাহেব অনেককে দেখে গম্ভীর হয়ে গেলেন, আর সাইমার মা চিন্তিত চোখে তাদের দিকে তাকালেন। সাইমা, তুই অনেককে নিয়ে এখানে কেন এসেছিস? আর অনেক, তুই কেন আবার এখানে? তোর তো কালকে আসার কথা ছিল। বাবা, আমরা তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। অনেক তখন আর কোনো কথা না বলে সামনে এগিয়ে গিয়ে আরিয়ান সাহেবের সামনে দাঁড়ালো। স্যার, আমি জানি আমি আপনার কর্মচারী, কিন্তু আজ আমি আপনার কাছে কর্মচারী হিসেবে আসিনি। আমি আপনার মেয়ের ভালোবাসার মানুষ হিসেবে এসেছি। আমি আপনার মেয়েকে ভালোবাসি। আমি আপনার কাছে সাইমার হাত চাইতে এসেছি। অনেকের কথাই আরিয়ান সাহেবের রাগ সপ্তমে চড়ে গেল। তিনি রাগে উঠে দাঁড়ালেন। অনেক, তোর সাহস হয় কিভাবে আমার মেয়ের হাত চাইতে? তুই একজন বডিগার্ড, তুই কিভাবে আমার মেয়েকে ভালোবাসিস? তোর কি কোনো লজ্জা নেই? বাবা প্লিজ, অনেককে এভাবে অপমান করো না। সাইমা, তুই চুপ কর।
তুই কিভাবে একজন বডিগার্ডের সাথে সম্পর্ক রাখিস? তুই আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিচ্ছিস। স্যার আমি জানি আপনি আমাকে একজন বডিগার্ড হিসেবেই দেখেন, কিন্তু আমার পরিচয় শুধু এটাই নয়। আমি আপনাকে আমার আসল পরিচয় জানাতে চাই। তোর আবার কি পরিচয়? তুই কি কোনো রাজপুত্র? আমার সামনে থেকে চলে যা, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। আরিয়ান সাহেবের কথাই অনেক ভেঙে পড়ল না। সে জানতো এই মুহূর্তে তাকে ধৈর্য ধরতে হবে। সে তখন আরিয়ান সাহেবের দিকে তাকিয়ে বলল, স্যার আমি জানি আপনি আমাকে বিশ্বাস করবেন না, কিন্তু নাদিম ছেলেটা ভালো নয়। ওর অনেক নারীর সাথে সম্পর্ক আছে। ও আপনার মেয়েকে ভালোবাসে না, ও শুধু আপনার সম্পত্তি ভালোবাসে। অনেক, তুই কি বলছিস এসব? তুই কিভাবে জানিস নাদিম খারাপ? তোর ধারণা আছে ওর বাবার সম্পর্কে? স্যার আমার অফিসের এক কর্মচারী নাদিমের ব্যাপারে সব জানে। আমি আপনাকে প্রমাণ দেখাতে পারি। সাইমা আর অনেক যখন তার বাবার সামনে দাঁড়ায় তখন পরিবেশটা বেশ থমথমে হয়ে ওঠে। অনেক সাইমার বাবাকে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করে, কিন্তু তিনি অনেকের কথা বিশ্বাস করতে রাজি হন না। তোর এসব কথা আমি বিশ্বাস করি না। সাইমার বিয়ে নাদিমের সাথেই হবে। বাবার কথা শুনে সাইমা আর চুপ থাকতে পারল না। সে তখন রেগে গিয়ে বলল, আমি বেঁচে থাকতে জীবনেও ওই ছেলেকে বিয়ে করব না। খুব বার বেড়ে গেছিস তাই না এই বডিগার্ডকে বিয়ে করার জন্য? কাল থেকে তোর অফিসে যাওয়া বন্ধ, আর 7 দিনের জায়গায় 3 দিন পরেই তোর বিয়ে। আর গার্ড, এই ছেলেটাকে আমার বাড়ি থেকে এক্ষুনি বের করো। বাবার কথা শুনে সাইমার চোখ ছলছল করে উঠল। সে তখন বাবার হাত ধরে বলল, না বাবা, তুমি এমনটা করতে পারো না। কিন্তু তার বাবা সাইমার কথা শুনলেন না। তিনি সাইমার হাত ধরে তাকে টেনে একটি রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন। তারপর তিনি বলেন, বিয়ে পর্যন্ত এখানেই বন্ধ থাকবি। আমিও দেখি তুই কিভাবে ওই গার্ডকে বিয়ে করিস। অনেক তখন কিছু বলতে গেলে সাইমার বাবা তাকে থামিয়ে দেন। স্যার আপনি কেন এমনটা করছেন? কোনো কথা বলবি না। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। ঠিক আছে স্যার, আমি চলে যাচ্ছি, কিন্তু এটা মনে রাখেন আমার দেহে প্রাণ থাকতে আমি সাইমাকে অন্য কারো হতে দিব না। যা, তোর মতো কত দেখেছি। অনেক তখন আর কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। সাইমা এতক্ষণ রুমের ভিতর থেকে সব কথাই শুনেছে। অনেকের কথাগুলো শুনে সে কান্নায় ভেঙে পড়ল। তার মনে হচ্ছিল অনেক তাকে একা রেখে চলে গেছে। সে জানতো না অনেক কিভাবে তার কাছে ফিরে আসবে। সেদিনটা এভাবেই কেটে গেল। সাইমাকে তার বাবা একটি ঘরে তালাবদ্ধ করে রেখেছিলেন। সাইমার চোখে ঘুম ছিল না। তার বাবা তাকে যা বলেছেন, অনেককে যেভাবে অপমান করেছেন, সেসব কথা তার কানে বারবার বাজছিল। কিন্তু এরই মাঝে সাইমার মনে এক অদ্ভুত শান্তি ছিল। অনেক যখন বলেছিল, আমার দেহে প্রাণ থাকতে আমি সাইমাকে অন্য কারো হতে দিব না, তখন সাইমার মনে সব ভয় দূর হয়ে গিয়েছিল। তার অনেকের উপর বিশ্বাস ছিল। সে জানতো অনেক তাকে রক্ষা করবে। সাইমা মনে মনে বলে, অনিক, তুমি আমাকে কথা দিয়েছো। আমি জানি তুমি আমাকে উদ্ধার করবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। রাত গভীর হলো। সাইমা তখনও জেগেছিল। সে তার ঘরের জানালার দিকে তাকিয়েছিল। চারটা আকাশে জলজল করছিল। সাইমা তখন মনে মনে অনেকের সাথে কথা বলছিল। অনিক, তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তুমি আমাকে ছেড়ে যেও না। অনেক বাড়ি থেকে বের হয়ে যায়। তার মনে তখন শুধু সাইমার কথা ঘুরপাক খাচ্ছিল। সে জানতো সাইমার বাবা তাকে অপমান করেছেন, কিন্তু অনেক তার কথাগুলো মনে রাখেনি। তার মনে শুধু সাইমার কথাগুলো ছিল। সে তখন তার গাড়িতে উঠে বসে। সাইমা আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করছো। আমি তোমাকে কথা দিয়েছি আমি তোমাকে রক্ষা করব। আমি তোমাকে অন্য কারো হতে দেব না। অনেক তখন তার গাড়িতে বসে তার অ্যাসিস্ট্যান্ট সিয়াবকে ফোন করে। শিহাব, আমি চাই তুমি নাদিমের সম্পর্কে সব তথ্য বের করো। তার যতগুলো নারীর সাথে সম্পর্ক আছে তার সব প্রমাণ আমাকে দরকার। আর তুমি তার ব্যবসায়িক সব ডকুমেন্টও খুঁজে বের করো। অনেকের কথায় শিয়াব অবাক হয়ে যায়। সে কিছু বলতে গেলে অনেক তাকে থামিয়ে দেয়। শিহাব, কোনো প্রশ্ন নয়, তুমি শুধু আমার নির্দেশ পালন করো। শিয়াব অনেকের নির্দেশ মেনে নেয়। অনেক তখন তার গাড়ি চালিয়ে একটি নির্জন জায়গায় চলে যায়। সে জানতো তাকে সাইমাকে রক্ষা করতে হলে অনেক ঝুঁকি নিতে হবে, কিন্তু সে পিছিয়ে যাবে না। অবশেষে অপেক্ষার পালা শেষ হয়। আজ সাইমার বিয়ে।
তার কাজিনরা তাকে সাজাচ্ছে, কিন্তু তার মন অন্যদিকে। সে কেবলই ভাবছে অনেক কখন আসবে। বাড়িতে অতিথি এসে ভরপুর। নাদিমের বাবা মা নাদিমের সাথে স্টেজে বসে আছেন। সব কিছু দেখছিলেন সাইমার বাবা। তখন তার এক বন্ধু তার দিকে এগিয়ে আসে, যিনি আসলে অনিকের বাবা। সব কাজ কি তুই করবি নাকি? কাজের লোক কোথায়? কাজে লোককে দিয়ে কি সব কাজ করানো যায়? একমাত্র মেয়ের বিয়ে, নিজের তো কিছু কাজ করা লাগে। হ্যাঁ, ঠিক বলেছিস। তো মেয়েকে নিয়ে আয়, বিয়ের সময় তো হয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই সাইমার মাকে বলে দিচ্ছি মেয়েকে নিয়ে আসতে। তারপর সাইমার মা গিয়ে বলে তার কাজিনরা সাইমাকে নিয়ে এসে স্টেজে নাদিমের পাশে বসিয়ে দেয়। নাদিম হাত ধরতে গেলে সাইমা টান দিয়ে হাত সরিয়ে নেয়। সাইমা তখন মনে মনে বলে, তুমি কখন আসবে অনিক? আমার আর সহ্য হচ্ছে না। সাইমার বাবা এসে কাজীকে বিয়ে পড়াতে বলে কাজী সাহেব বলেন, আরে আসল বর তো এখনো আসলো না, সে না আসলে বিয়ে দেব কিভাবে? কাজীর মুখে এই কথা শুনে অবাক হয়ে যায়। আসল বর মানে? বর তো বসেই আছে। আরে দাঁড়ান তো, চলে আসবে এক্ষুনি। কাজী সাহেব বলতে দেরি নেই, বাড়ির গেট খুলতে দেরি নেই। সকলের চোখ বড় বড় হয়ে গেল। বাড়ির গেট দিয়ে 10টি R15 বাইক প্রবেশ করলো। সবগুলো বাইকের গায়ে SS গ্রুপ অফ কোম্পানির নাম লেখা। তারপরে 6টি কালো মার্সিডিস বেঞ্চের গাড়ি প্রবেশ করলো। গাড়িগুলোর গায়েও SS গ্রুপ অফ কোম্পানির লোগো বসানো আছে। সবাই তো হা হয়ে এদিকে তাকিয়ে আছে। পাঁচটি গাড়ি থেকে বডিগার্ডরা বেরিয়ে আসে। সকলের হাতে AK-47 ও স্পাইস 12 বন্দুক। বিয়েবাড়ির সবাই থম ধরে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। সাইমা এখনও বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। ঠিক তখনই একটি মার্সিডিস থেকে শিহাব বেরিয়ে দরজা খুলে দিলে অনেক বেরিয়ে আসে। অনেকের পরনে ছিল একটি কালো পাঞ্জাবি এবং তার উপরে একটি লাল জ্যাকেট। তার চুলগুলো ছিল সুন্দরভাবে স্টাইল করা, তার চোখে ছিল সানগ্লাস, তার চেহারায় এক নতুন দ্রুতি ফুটে উঠেছে। সাইমা তো পুরোই হা হয়ে গিয়েছে। অনেকের বাবা মা এত বছর পর অনেককে এই অবস্থায় দেখে তাদের চোখেরও পলক পড়ছে না। সাইমা আর কিছু না বলে দৌড়ে গিয়ে অনেককে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অনিক, তুমি এত দেরি কেন করলে? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। অনেক সাইমাকে শক্ত করে জড়িয়ে ধরে তার মাথায় হাত বুলিয়ে বলে, আমি জানি জান, আমি তোমাকে কখনো একা থাকতে দিব না। আর ভয় পেও না, আমি তোমাকে কথা দিয়েছি, আমি তোমাকে রক্ষা করব। অনেক সাইমাকে শান্ত করে। তারপর শিহাব গিয়ে ধাক্কা দিয়ে নাদিমকে বরের আসন থেকে উঠিয়ে দেয়। অনেক আর সাইমা গিয়ে সেখানে বসে। কাজী সাহেব, এবার বিয়ে পড়ান। ওনারা এদিকে আসতে পারছে না, কারণ বডিগার্ডরা পুরো এলাকা ঘিরে রেখেছে। তখনই সাইমার বাবা বলে, এসব কি হচ্ছে? কেউ কি আমাকে কিছু বলবে? তখন শিহাব গিয়ে সাইমার বাবার হাতে কিছু কাগজ ধরিয়ে দেয়। সেগুলোতে নাদিমের সকল কুকর্মের প্রমাণ আছে। কাগজের লেখাগুলো পড়ে তো সাইমার বাবার চোখ বড় বড় হয়ে যায়। আঙ্কেল, এটা পড়ে আপনার পছন্দ করা ছেলে সম্পর্কে নিশ্চয়ই জেনে গিয়েছেন। এবার আমাদের স্যারের সম্পর্কে জানুন। এমডি অনিক শাহরিয়ার, বাংলাদেশের টপ কোম্পানি AS গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। তাই আশা করি স্যারের সাথে আমাদের হবু ম্যামকে বিয়ে দিতে আপনার কোনো সমস্যা নেই। তাছাড়া সমস্যা হলেও কিছু করার থাকবে না, বিয়ে তো স্যারের সাথেই হবে। এই কথা শুনে সেখানকার সকলের চোখ বড় হয়ে যায়। তখন কাজী সাহেব বিয়ে পড়িয়ে দেয়। বিয়ের কাজ শেষে অনেক সাইমার হাত ধরে উঠে দাঁড়ায়। ঠিক তখনই তার বাবা মা তার দিকে এগিয়ে আসে। বাবা, আমাকে ক্ষমা করে দে, আমি ভুল করেছি। আমি বুঝতে পারিনি তুই কত বড় হয়েছিস। আসলেই অসৎ পথে কখনো ব্যবসা করা যায় না। অনেক, আমাকে ক্ষমা করে দে বাবা, আমি তোকে সেদিন আটকাতে পারিনি। অনেক তাদের কোনো কথা শুনলো না। সে তাদের দিকে তাকিয়ে বলল, আমাকে ফিরে পাওয়ার আশা বাদ দেন। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটা আপনার বিষয়। আমাকে এসব বিষয় জানিয়ে কোনো লাভ নেই। অনেক, আমাদের ক্ষমা করে দে বাবা। তুই চলে যাওয়ার কয়েকদিন পর আমি আমার ভুল বুঝতে পারি, আর তারপর থেকে আজ পর্যন্ত কখনোই অসৎ পথে ব্যবসা করিনি। তোকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও তোকে পাইনি। এভাবে বলিস না বাবা,
আমাদের ক্ষমা করে দে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমি কখনো আপনাদের উপরে রাগ করিনি যে আপনাদেরকে ক্ষমা করব। আপনারা আমাকে কখনো ভালোই বাসেননি। আমার থেকেও আপনাদের কাছে নিজেদের ব্যবসার মূল্য বেশি ছিল। যে আমার মন থেকে একবার উঠে যায় সে জীবনেও দ্বিতীয়বার আমার মনে জায়গা পায় না। আশা করি বুঝতে পেরেছেন। অনেক তখন আর কিছু না বলে সাইমার হাত ধরে গাড়িতে উঠে বসে। গাড়ি চলা শুরু করে। গাড়ি তখন অনিকের বাড়ির দিকে চলছে। সাইমা অনিককে জিজ্ঞেস করে, ওনারা কি তোমার বাবা মা ছিলেন? তুমি এত বড় কোম্পানির মালিক, আমাকে কখনো বললে না কেন? সাইমা, আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসার জন্য এসেছি। আমি তোমাকে আমার সম্পত্তির জন্য ভালোবাসিনি। তাই আমার পরিচয়টা তোমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কিভাবে দেখবে, আমার সম্পত্তি দেখে নাকি আমাকে দেখে। আমি সব সময় তোমাকে ভালোবাসতাম। তুমি আমাকে ছেড়ে দেওয়ার পরেও তোমাকে ভুলতে পারিনি। তাই তো আমার কোম্পানির নামও আমার আর তোমার নামে, মানে AS গ্রুপ অফ কোম্পানিতে A ফর অনিক অ্যান্ড S ফর সাইমা। অনিক তখন তার কোম্পানির খোলা থেকে সবটাই সাইমাকে খুলে বলে। অনিকের কথায় সাইমার চোখে জল চলে আসে। সে অনিকের হাত শক্ত করে ধরে। তাদের কথার মধ্য দিয়েই গাড়ি এসে অনিকের বাড়ির সামনে থামে। অনিক সাইমার হাত ধরে তাকে গাড়ি থেকে নামায়। অনিকের এত বড় রাজপ্রাসাদের মতো বাড়ি দেখে সাইমা তো পুরোই অবাক। অবাক হলে? হ্যাঁ, অবাক হয়েছি। অনিক তখন হেসে সাইমার হাত ধরে তাকে ভেতরে নিয়ে যায়। তাদের বাড়ির ভেতরে প্রবেশ করতে সাইমা আরও অবাক হয়ে যায়। চারিদিকে ফুলে সাজানো। তারা অনিকের রুমে গেলে দেখে রুমটাকে পুরো বাসরঘরের মতো সাজানো হয়েছে। সাইমা এটা দেখে লজ্জা পেয়ে যায়। বাহ, আমার সিনিয়র বউ দেখি লজ্জা পাচ্ছে। যা দুষ্টু, বাসর ঘরে কে না লজ্জা পায়? অনিক তখন তার পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে সাইমার সামনে হাঁটু গেড়ে বসে। সাইমা, আমি জানি আমরা ভালোবাসার জন্য অনেক কিছু করেছি। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু আমি তোমাকে আরও ভালোবাসতে চাই। আমি তোমাকে সারাটা জীবন সুখী রাখতে চাই। তুমি কি আজীবন আমার সাথ দিবে? অনিক, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার এই হাত আমি কোনোদিন ছাড়বো না। অনিক তখন সাইমার আঙ্গুলে রিংটি পরিয়ে দেয়। সাইমা অনিককে শক্ত করে জড়িয়ে ধরে। তার দুজন একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। অনিক লাইট বন্ধ করে সাইমাকে কোলে নিয়ে বিছানার দিকে যায়। অনিক ধীরে ধীরে সাইমাকে তার আদর দিতে থাকে। অনিকের প্রতিটি কিসে সাইমা কেঁপে ওঠে। এই যে লুচু পাঠকরা, আপনাদের সমস্যা কি বলেন তো? প্রতিবার আমাদের বাসর ঘরে এসে আপনার কান পেতে বসে থাকেন। এভাবে কি বাসর করা যায়? নিজেরা তো বিয়ে করবেন না, আবার আরেকজনের বাসর দেখবে। কি শখ! শোনেন, আমার কথা শুনে আবার চলে যায়েন না। একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন, কিন্তু এর আগে শেষ কথা শুনে যান। আমাদের হ্যাপি এন্ডিংটা তো শুনতে হবে, তাই না? ভালোবাসা মানে শুধু ভালোবাসা নয়, ভালোবাসা মানে বিশ্বাস আর বিশ্বাস। বিশ্বাস থাকলে ভালোবাসার সম্পর্কটা চিরকাল থাকে। বিশ্বাস না থাকলে ভালোবাসাটা চলে যায়। ভালোবাসার সম্পর্কে বিশ্বাস থাকা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস না থাকলে ভালোবাসাটা ভেঙে যায়। একজন মানুষের আসল পরিচয় তার সম্পত্তি নয়, বরং তার মন এবং তার ব্যক্তিত্ব।